ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস, ত্যাগের এবং গৌরবের স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে গোটা জাতি স্বাধীনতার অমর প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার 55তম বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদদের, শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার অগণিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের ত্যাগে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। আর এই দিনটিতে শুধু গৌরবেরই নয়, শুধু ত্যাগ এবং ঐক্য এবং স্বাধীনতার চেতনার নতুন উজ্জীবনই নয়, আমাদের নতুন করে দেশ গড়ার শপথেরও একটি দিন। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RICL মিট দ্য পিপল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জহিরুল আলম। আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন 3 জন। বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফত, স্বাগত আপনাকে। রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক জনাব আবু সাইদ খান, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র জার্নালিস্ট জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকেও। ধন্যবাদ। শুরু করতে চাই আজিজ ভাই আপনার কাছ থেকে। আজকে একটা নতুন বাস্তবতায় 55 বছরের 55তম বার্ষিকী স্বাধীনতা দিবসের, জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকারের পর একটি নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই দীর্ঘ সময়ে আমরা স্বাধীনতার যে মূল চেতনা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, স্বাধীনতাকে ঘিরে আমাদের যে প্রত্যাশার বাংলাদেশ ছিল, সেটা নিয়ে নানা ধরনের অপূর্ণতা আছে, নানা ধরনের অপ্রাপ্তি আছে, এখনও অনেক বিভাজন আছে। সব কিছু মিলিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আপনার প্রাথমিক অনুভূতি জানতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছেন এবং দর্শক শ্রোতা। দেখেন, এটা উত্তর দিতে গেলে অনেক বড় অ্যান্সার। আমি ছোট্ট করে বলতে চাই, 48 সাল থেকে 24 সাল পর্যন্ত সবগুলো আন্দোলনে কিন্তু বক্তব্য আছে, তবে 71কে মাইনাস করে কোনো বক্তব্য অ্যালাউ করা হবে না। কারণ 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়েছে, 71-এ যত মানুষ নিগৃহীত হয়েছে, নিপীড়ন হয়েছে, যত ধ্বংসযজ্ঞ হয়েছে এবং যত জীবন দিয়েছে, মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, এরকম আর কোনো সংগ্রামে কোনো আন্দোলনে হয় না। ভাষা আন্দোলনে আমার শহীদ হয়েছে, হ্যাঁ, 90-এও হয়েছে। আপনার তার আগেও ধরেন 48-এও তো দ্বিজাতি তত্ত্বতে দেশ ভাগ হয়েছে, সেটা ভিন্ন। এখন 24-এও হয়েছে, আমি মানলাম, কিন্তু 71-কে বাদ দেওয়া হবে না। অস্তিত্ব, 71-এর অস্তিত্ব। কিন্তু আমার প্রশ্ন ওখানেই, যদি 71-এ মুক্তিযুদ্ধে যারা যে দলটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তাদের যদি বিচার হতো, তাহলে কিন্তু আজ এই প্রশ্ন আসে না। এখন তো বলা হয় যে 71-এর যারা 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম, এটাও বলা হয়েছে। খুব কষ্ট লাগে। আমরা তো মুক্তিযুদ্ধের সময় 1 মিনিট বেঁচে থাকবো এরকম চিন্তা কেউ করে নাই। মুক্তিযুদ্ধ 3 রকম ছিল, আপনি জানেন তো। একটা ফ্রিডম ফাইটার, অর্থাৎ ভারতেই থাকতো একটা গ্রুপ, আর একটা গ্রুপ গেরিলা ছিল, আর একটা গ্রুপও মুক্তিযুদ্ধের নামে মুজিব বাহিনী ছিল। 3টা। তো 3টের ভিতরে কিন্তু কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল। ধরেন, আমি দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আসছি, যখন ভারত স্বীকৃতি দেয়, যখন আপনার রেস কোর্সে মানে পাকিস্তানে আর্মি সারেন্ডার করে, সে দলিলও আমার কাছে, সারেন্ডারের অরিজিনাল দলিল আছে। সেখানে কিন্তু বলা আছে পরিষ্কার, লাস্টে পাড়াতে বলা আছে যে পাক হানাদার বাহিনীকে যারা এবং তাদের যারা কোম্পানি, যাদের অ্যাসোসিয়েট যারা সহযোগিতা করেছে এই মুক্তিযুদ্ধে, সবাইকে সারেন্ডার করা হলো। সবাই সারেন্ডার করলো। অক্সিলারি ফোর্সেস শব্দটা অক্সিলারি ফোর্সেস, সবাইকে। অর্থাৎ সেদিন কিন্তু বলা হয়েছে এই যে আলবদর, রাজাকার, আমসাব, শান্তিবাহিনী যা কিছু আছে, এগুলোকেই মিন করা হয়েছে। অর্থাৎ তারা তো এদেশে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে। সুতরাং ওইখানে বিচারটা হয় নাই। তখন বলা হয় যে তখন তো যারা মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকেও তো শেখ মুজিব মাফ করে দিয়েছে। না, মাফ করেছে পাকিস্তানি সোলজাররা, বিচার হয়েছে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানিরা বিচার করে নাই, সত্য। কিন্তু এখানে যারা আমাদের দেশের যে দল জামাত এবং সহ আরও 2টি ছোট দল ছিল, এই যারা সহযোগিতা করেছে, তাদের তো বিচার হয় নাই। এবং তার ফলে সেখান থেকে কিন্তু বক্তব্যটা আসে। দেখেন, এই সংসদেও বসার পরে আপনি খেয়াল করে দেখেন, সংসদে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয় নাই। খেয়াল করে দেখেন, জাতীয় এখনও যদি জাতীয় সঙ্গীত আপনি বাজান,
আমরা যারা মুক্তিযুদ্ধ মনের অজান্তে দাঁড়ায় যাব, কেউ কেউ বুকেও হাত দিবে, কিন্তু সংসদে কিন্তু একটা গ্রুপ দাঁড়ায় নেই। এবং এটার জনশ্রুতি তৈরি হয়েছে যে তারা তো দেশকেই মানে না, তারা দাঁড়াবে কেন? তারপরে দেখেন এই সংসদে আপনার প্লাকার্ড এত নিয়ে গেল, ঢুকলো কিভাবে সংসদে? প্লাকার্ড লেখা আছে গাদ্দার, হ্যাঁ বলেন, যেভাবে গাদ্দার, এটা ঢুকলো কীভাবে বলেন? এতগুলো গোপন, এই জন্যে বলা হয় যে গুপ্ত রাজনীতি। এই জন্য আমি বলি যে বিএনপির ভিতরে, আমি কিন্তু সব জায়গায় বলেছি যে বিএনপির ভিতরে আমাকে প্রশ্ন করা যায় জামাত এত ভোট এই ইলেকশনে পেল কেন? কারণ জামাত পাইছে সাধারণ, আমাদের দেশে অনেক সাধারণ অক্ষরজ্ঞানহীন গ্রামের বধূ আছে, তাদেরকে তো দেখায় যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। আবার বিএনপির ভিতরে কমপক্ষে 2/3 গুপ্ত জামাত, 20% গুপ্ত জামাত আছে, তারাও ভোট দিছে। আর তো আমরা আবার জানি না, দিচ্ছে তো তাদের, এই জন্য ভোট বেড়ে গেছে। কিন্তু শেষের দিকে তারা যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছে, যেভাবে আপনার ব্যস্ত আপনার টিকিট বিক্রি করেছে, যার ফলে মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু স্ক্যার্ড হয়ে গেছে। আজিম ভাই, একটু থামাবো। জনাব ইশতিয়াক আজিজ উলফাত, একটা ক্ষুব্ধ অনুভব ওনার মধ্যে কাজ করছে আর কি, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায়। আপনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই অস্বীকৃতির প্রশ্নগুলো আসছে কেন এত বছর পরে? হ্যাঁ, প্রথমেই আমি এখন তো 55 বছর পেরিয়ে গেছে। কথা বলবার শুরু করবার আগে আমি আমার 71-এর সাথী যারা শহীদ হয়েছেন তাদের কথা আজকের এই দিনে স্মরণ করতে চাই। আমি আজকে আমার বন্ধু রুমির কথা বলতে চাই, আমার ভাই আশফাকুস আমাদের কথা বলতে চাই, আমার বড় ভাই আজাদ ভাই, বদি ভাই, আমার বন্ধু ক্রিকেটার জুয়েল, তার কথা বলতে চাই, স্মরণ করতে চাই। এবং ওই সময় 71-এ যে সব হাজার হাজার যোদ্ধারা শহীদ হয়েছে তাদের সবার কথা স্মরণ করতে চাই। আজকে আমরা স্বাধীন দেশে আছি, আজকে তারা নাই, তাদের কথা এই জন্য খুব মনে পড়ে, স্মরণ করতে চাই 71 থেকে এই পর্যন্ত যারা গণতন্ত্রের জন্য জান দিয়েছে আন্দোলন করে, তাদের কথা। বিশেষ করে 2024-এ যারা শহীদ হয়েছে, এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা, হ্যাঁ, রাজপথের মানুষরা, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, এটসেট্রা এটসেট্রা, এরা সবাই কয়েকশো মারা গেল, জান দিল ফর নাথিং। তো তাদের মাধ্যমে এই তাদের আত্মত্যাগের মাধ্যমে এইবার স্বৈরাচার মুক্ত হলাম আমরা, আর 71-এ আমরা স্বাধীনতা হয়ে পেয়েছিলাম। তো এখন ব্যাপারটা হয়েছে এরকম যে এই তিনটা ইলেকশনে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ, এবং উন্মুখ হয়েছিল এইবার এই নির্বাচনের দিকে, সবাই চেয়েছিল। তো হয়েছে কি, একটা বটলড অনেক জিনিস ভিতরে 15-16 বছরের কোনো কথা বলতে পারেনি, কোনো রকম আবেগ প্রকাশ করতে পারেনি। এখন এই হাসিনা এবং পোস্ট হাসিনা আওয়ামী লীগ পিরিয়ডে এখন সবাই সজাগ হচ্ছে, সবাই অনেক রকম অনুভূতি বেরোচ্ছে। বিশেষ করে এই নির্বাচনটার পর এই 2/3 ভোটে বিএনপির আশাটা, এটা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এই আমরা পিছিয়ে ছিলাম এতদিন। তো আমি আশা করব সামনের দিনে যারা এই দেশের জন্য ভাবে, চিন্তা করে, একটা যেতে হবে আমাদের বহু দূর, আমরা যেখানে এসছি এখান থেকে। প্রশ্নটা ছিল যে এই স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আরও অগ্রসর হতে পারিনি কেন? তো আমরা একটা ভৌগোলিক রেখা পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি। এই দেশে আমরা আজকে 55 বছর আমরা স্বাধীন বাতাস, স্বাধীন হাওয়া, স্বাধীন নিঃশ্বাস আমরা ফেলেছি। রাজনৈতিকভাবে হয়তো পর্যদস্ত ছিলাম, অনেক রকম অসুবিধার মধ্যে ছিলাম, তাও তো এটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। এইসব পার হয়ে আমি আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে, সেটা এখনকার রাজনৈতিক দল আমাদের বিএনপি
তারা সঠিকভাবে ক্যারি করবে। আর যেই কথাটা আমার বড় ভাই, আমার আজিজ ভাই, উনি যে বললেন জামাত সম্বন্ধে, যে দেখেন যারা ৭১-এর পরাজিত শক্তি, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদেরকে হত্যা করলো, ধর্ষণ করলো এবং পাকিস্তানদের হাতে তুলে দিল আমার নিজের চোখে দেখা, তারা আজকে তাদের দল আজকে অপোজিশনে। আমি গণতন্ত্রের খাতিরে আমি মেনে নেব, কারণ আমি চাই যে নির্বাচনটা রেকগনাইজ করতে এবং এগিয়ে যেতে দেশকে নিয়ে গণতান্ত্রিকভাবে। কিন্তু তারা যদি ৭১-কে অস্বীকার করে, তাদের কোনো জায়গা বাংলাদেশে নাই। সামনের দিনে তারা আর কোনো দিন এই যে এখন রিপ্রেজেন্ট করছে অপোজিশন হিসেবে আর পারবে না কোনো দিন। জনাব সাইদ খান, ধন্যবাদ। ৭১-কে অস্বীকার করার কোনো সুযোগ তাদের আছে কোনো কি? জায়গা নেই এই দেশে। ৭১ আমাদের ঠিকানা, ৭১-এর you. মধ্য দিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে। Exactly. অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের রাজনীতির ভিতরে ছিল। একটা হলো যে স্বাধীনতোত্তর যে সব পদক্ষেপগুলো এবং পরবর্তীতে গ্রহণ করা হয়েছে, এর ভিতরই ভুলটা ছিল। যেমন রিকনসিলিয়েশন এবং কম্প্রোমাইজ এক জিনিস না। তো ৭১ সালের পরবর্তী সরকার তো রিকনসিলিয়েশন করে নাই, কম্প্রোমাইজ করেছে। এই জন্য করেছে, যেমন ধরুন যে আজকে যে যুদ্ধ অপরাধীদের যে আইন আছে, সেখানে সুপ্রিম অথরিটি হিসাবে কিন্তু বিচার হচ্ছে। সেখানে গোলাম আজম নিজামেরও হয়েছিল, শেখ হাসিনারও সুপ্রিম অথরিটি, কেন তিনি তো নিজে গুলি করেন নাই। কিন্তু সেই সময় ৭১-এর মুক্তিযুদ্ধে যারা যে সুপ্রিম অথরিটি, তাদের কিন্তু বিচার হয় নাই, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ৪ অপরাধ, ওই খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এই ৪ অপরাধ ছাড়া, তো এই ৪ অপরাধ তো নেতারা কেউ করে নাই, যে কারণে নেতারা হুড়হুড় করে সব বেরিয়ে যান। এখানে হলো প্রবলেমটা। কেবলমাত্র ফাঁসির হুকুম হয় চিকুন আলীর, কুষ্টিয়ার চিকুন আলী, শেষ পর্যন্ত তারও ফাঁসি হয়নি। এইটা হচ্ছে বাস্তবতা। এখানে হলো ভুলটা এখানেই। পরবর্তীতে যুদ্ধ অপরাধীদের দল তো জামাত ইসলাম সে সমূর্তিতে রাজনীতিতে হাজির হয়েছে। জিয়াউর রহমানের সময় যে দল হয়েছিল, মানে যে রাজনীতিতে পিপিআরের অধীনে যে রাজনীতির দল করা হয়েছিল, জামাত ইসলামকে কিন্তু মনোনয়ন করা হয়নি, মানে রিকগনাইজ করা হয়নি। তখন দলটা ছিল হচ্ছে আইডিএল। খেলা আছে, নিশ্চয়ই আসবে, খেলা আছে যে আইডিএল। তখন জামাত ইসলাম এবং নিজাম ইসলাম দলের নাম পরিবর্তন করে আইডিএল গঠিত হয়েছিল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, এবং পরবর্তীতে তারা স্বনামে আবির্ভূত হয়েছে। এখানে হলো একটা সমস্যা, কেবলমাত্র স্বনামে নয়, তারা তাদের নিজস্ব যে রাজনীতি, ৭১ পূর্ব রাজনীতি, সেই রাজনীতিকেই তারা ধারণ করে। সেখানে কি এইটা দেখা যাচ্ছে এখন যে সেই ৭১-এর একটা প্রতিশোধের রাজনীতির ধারাও একটা শুরু হয়েছে? আমি সেই কথাই বলছি, তাদের যে পূর্ব রাজনীতি, সেই রাজনীতিকে তারা ধারণ করছে, যে কারণে তারা মনে করছে, যেমন ধরুন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা মুভমেন্টে তারা ছিল, গা ভাসিয়েছিল, এবং এই তো আর ৭১-কে রিপ্লেস করে না। ৭১ বরং ৭১-এর আকাঙ্ক্ষাই এটা হয়েছে। যেমন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দাবি দাওয়াগুলো উত্থাপিত হয়েছে, যেগুলো যে স্লোগানগুলোকে সবাই ধারণ করে, এবং সংস্কারের আকাঙ্ক্ষা, সংস্কার, বৈষম্যের অবসান, রাইট, সবকিছু হচ্ছে ৭১-এর চেতনায় জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। কিন্তু তারা এখানে আসবে যেটা বলেছেন খুব চমৎকার, যে গুপ্ত, তারা এর সঙ্গে গুপ্তভাবে ছিলেন, এবং গুপ্তভাবে থেকে তারা তাদের রাজনীতিটাকে ধারণ করেছে, লালন করেছে। এখন প্রকাশ্য তারা মনে করছে যে হাই টাইম আবার বদলা নেওয়া যাবে, কিন্তু এত সহজ না। কেন, যুদ্ধের মধ্য দিয়ে যা আমরা অর্জন করেছি, বিনা যুদ্ধে সেটা হারাতে পারি না। এদেশের মুক্তিযুদ্ধের জনগণ সেটা হারাবে না। না, আপনি 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 ইয়েতে উলফত ভাইও খুব কনভিকশন নিয়ে বললেন যে এত সহজ হবে না, কিন্তু সহজ না হলেও বিদ্যমান বাস্তবতায় তো রাজনৈতিক নানা বাঁকে দেখা যাচ্ছে যে দে আর অলসো গেটিং এম্পাওয়ার্ড। এবং আপনিও বলছেন যে গণতন্ত্রের মানে কি বলে যে অগ্রযাত্রার জন্য, গণতান্ত্রিক পরিবেশ রচনার জন্য অনেক কিছুকে অ্যাকোমোডেট করতে হবে, হচ্ছে। তো সেখানে ৫৫ বছর পরে এসে যদি আবার সেই বিভাজনের আলোচনাগুলো যদি আমরা বেশি বেশি করে করতে থাকি, আমরা ইনভাইট করি নাই। তারা কেন বলে যে ৪৭ থেকে ২০২৪ মধ্যেখানে ৭১ নেই? তারা তুলেছে, তারা বলেছে
তারা জিয়াউর রহমান সাহেবের ছবি, হ্যাঁ, শিবির ইউনিভার্সিটিতে পায়ের তলায় ফেলে ওটাকে পাড়িয়েছে। তারা বলেছে যে 71-এ শিবিরের একটা লেখা যে 71-এ মুক্তিযোদ্ধারা ভুল করেছিল, হ্যাঁ, তারা ভারতের পায়ে ফাঁদে পা দিয়েছিল, এটা মুক্তিযুদ্ধ না, এটা দেশ স্বাধীনতার যুদ্ধ না, এই সমস্ত কথা বলে লাস্ট কি করলো, একটা আজগবি জিনিস যে এই স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দেয় নাই। দ্যাট ওয়াজ দ্য নেইল অন দ্য কফিন। এটা দরকার ছিল না, তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা, তোমাদেরকে রাজনীতি করতে দিচ্ছি আমরা, তোমরা বীর দর্পে তোমরা এই বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছো তোমরা করো, কিন্তু একটা জিনিস যেটা আমরা এখনো বেঁচে আছি, আমরা দুই কান দিয়ে শুনে আমরা মুক্তিযুদ্ধের দিকে ধাপিয়ে গেছি। আমরা জিয়াউর রহমানের 71-এর সেই স্বাধীনতার ঘোষণা যে উই রিভোল্ট অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ উইল ফাইট till the last of the Pakistani army is not evicted from this country, from this soil. আমাদের যুদ্ধ চলবে। এই কথাটা শুনে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে গেল সারা বাংলাদেশে এবং আমরা যুদ্ধে যাওয়ার একটা ঠিকানা পেলাম আমরা। আজিজ ভাই, বলছিলাম যে আওয়ামী লীগের কাছে আমরা হয়তো আশা করি যে তাদের এই ধরনের ফ্যাসিজম বা এই ধরনের স্বৈরতান্ত্রিক বিহেভিয়ারের জন্য তাদের মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ থাকবে কি একইভাবে যারা 71-এ যারা পরাজিত হয়েছে, তারা নতুন করে যে আস্ফালন করে বা যেভাবে কথা বলে, সেখানেও কি কোনো ধরনের রিমোর্স বা অনুশোচনার বোধ আপনি দেখতে পান? দেখেন, আমি দুটোকে প্রায় কাছাকাছি দেখি। একটা হচ্ছে গণহত্যাকারী, অনেকেই বলে জামাত কেন দুঃখ প্রকাশ করে না। গণহত্যা তো দুঃখ প্রকাশ করে, ইসলামও অ্যালাউ করে না। গণহত্যার বিচার হবে। ঠিক এই যে ফ্যাসিস্ট সরকার যে গেল, এই ধরনের আয়নাগর, গুম, খুন এগুলো যে করেছে, এটাও কিন্তু গণহত্যা, এটাও গণহত্যা। এবং শুধু গণহত্যা না, গণতন্ত্র হত্যা। এদেশ থেকে গণতন্ত্র যে দলটি, আমি স্বীকার করতেই হবে, যে দলটি মুক্তিযুদ্ধের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তখনও তরুণরাই দিয়েছে, ছাত্রলীগই অগ্রভাগে ছিল, ওটাকে জনযুদ্ধ বলা হয়। সেখানে ধরেন গ্রামের যে লোক, সেও মুক্তিযুদ্ধকে আশ্রয় দিয়েছে, এই জন্য বলা হয় জনযুদ্ধ। 71-এ যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন, ধ্বংস, হত্যা, গুম, খুন হয়েছে, হ্যাঁ, এটা তো অন্য কোনো আন্দোলন হয় নাই। আমি কম্পেয়ার করতেছি না। 24-এ পরে না, প্রশ্নই আসে না। সেটা মুছে যায়নি। 24-এ আমি যদি বলি, এখন বললে, অনিয়ারে বললে অনেকে খারাপ বলবে। 74-71-এর সাথে যার বাবা দেখে নাই, যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে কম্পেয়ার করতে পারে। এছাড়া 24 আর 71 এটা আকাশ আর পাতাল পার্থক্য। ওই 71-এ ধরেন যারা তরুণ, আমি তো ইন্টারমিডিয়েট ফাইনাল, এখানে তো ধরেন দ্বিতীয় স্বাধীনতা হিসাবে এটাকে দেখা হয়েছে। না, ঠিক আছে, আপনি প্রকৃত অভ্যুত্থানকে লিবারেটেড হয়েছেন। আমরা উল্ফত ভাই বলেছেন না, আমরা এই গণহত্যাকে কিন্তু অস্বীকার করছি না। আমাদের মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল, বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, 71 এই 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র হত্যা কোঠা দিয়ে শুরু করে, ফাইনালি কিন্তু ফেসিবাদের বিলোপ চায়। এটার যদি প্রতিশব্দ উচ্চারণ করেন, তাহলেও তো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, জুলাই চেতনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক। আমি মনে করি একই রকম। আমরা তো যারা প্রবীণ হয়ে গেছি, তারা তো মনে করছে 71-এর আমাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল, সেটা হয়তো 24-এ এসে এটা পূরণ হবে। কিন্তু আমি বলবো 48 থেকে শুরু করে 51, বিশেষ করে 52, সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এই প্রথম আন্দোলনে আপনি দেখেন যে ছাত্ররা কিন্তু সরকারের অংশ নিল, এবং এত বিতর্কিত কোনো ছাত্রনেতা হয় নাই। এইবারে 24 আন্দোলনে যে পরিমাণ বিতর্কিত হয়েছে, আপনি দেখেন না, নেপালে আন্দোলন হয়েছে। নেপালে প্রথম যে প্রধানমন্ত্রী বানানো হলো, তিনি প্রধান বিচারপতি ছিলেন, নারী। তিনি প্রথমেই এসে বললেন, আমরা বাংলাদেশ হব না। ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেল না। আসবে এটা তো একটা কৌশলগতভাবে এটা সমালোচনা করছেন আপনি, কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের যে ভূমিকা, সেটা তো অস্বীকার করা যায় না। ভূমিকা তো অস্বীকার করছি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিকে ধ্বংস করছে। এই কারণে তরুণ সমাজ, ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই ছেলেরা আন্দোলন করছে। এখন আর চাকরির কথা বলে, এখন ডাইরেক্ট এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। অর্থাৎ মনোজগৎ পুরা জাতির ধ্বংস করেছে। বিজ্ঞানের যুগে, যেখানে প্রযুক্তি সব শিক্ষাকে রিপ্লেস করছে, বাংলাদেশেও 2টা গার্মেন্টস রোবটে চলে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, কোনো কর্মচারী নেই। সারা বিশ্বে এটা বহুত লম্বা আলোচনা করতে পারি, উদাহরণ দিতে পারি।
প্রযুক্তি মানুষকে রিপ্লেস করছে, কিন্তু অনেকগুলো 11টা সংস্কার কমিশন করছেন, শিক্ষা সংস্কার কমিশন করেননি। এটা তো হয় না। সাইদ ভাই, এই ইতিহাসে ধরেন যে এরকম একটা ডিভাইসিভ সোসাইটি, এরকম একটা কনফ্রন্টেশনাল সোসাইটি, আপনি 55 বছর পরে এসেও আপনার রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা এই গবেষণা বা এই আলোচনা করছি, এবং উনি সাজেস্ট করলেন যে সবগুলোকে নিয়ে একটা কম্পাইল করে একটা ক্রেডিবল ইতিহাস হয়তো লেখা যেতে পারে। কিন্তু এখনকার যে রাজনৈতিক সংস্কৃতি, এটার মধ্যে আসলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন কিংবা জুলাইয়ের যে বা আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক সংস্কৃতিতে এটার প্রতিফলনটা আপনি কতটুকু আচ্ছা, দেখছেন? প্রথমত হচ্ছে যে ফরমাশ করে ইতিহাস লেখা যায় না, ইতিহাস তার আপন গতিতে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, এখন যেটা করা যায়, যেটা হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে হয়েছে, পরবর্তীতে হয়েছে, সেটা হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহ। তো সেই তথ্যগুলো রয়ে গেছে। ইতিহাসের কোনো তথ্যই আজ গোপন নেই, এর মধ্যে দিয়ে সঠিক ইতিহাস কবে সেটা 100 বছর 200 বছর পরে? তা অনেক সময় হতেও পারে। যেমন ভারতের ইতিহাসে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হলো, তাকে সম্মান দেওয়া হলো না। পরবর্তীতে ইতিহাসে সেটা পুনর্মূল্যায়ন হয়েছে, তাকে সম্মান দেওয়া হয়েছে। এবং সেখানে গান্ধীর পরেই তার ছবি, সেখানে জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি তাদের সংসদ ভবনে গান্ধীর পরেই তার ছবি টাঙানো হয়েছে এবং তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো এইরকম করে একটা সময়ের ব্যাপার হয়। আমাদের এখানে কিছু অযাচিত বিতর্ক হয়েছে, যেমন শেখ হাসিনার শাসনামল তো বারবার এসে যায়। সেই শাসনামলে বিশেষ করে সেখানে যেমন ধরুন যে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের জায়গা আছেন, জিয়াউর রহমান জায়গা আছেন, এটা নিয়ে কোনো কনফ্লিক্ট নেই। কিন্তু জিয়াউর রহমানকে রাজাকার, পাকিস্তানের এজেন্ট ইত্যাদি বলার মধ্য দিয়ে সেখানে কিন্তু একটা ডিভিশন অত্যন্ত ঘৃণ্য এবং বিশ্রীভাবে, খুবই বিশ্রীভাবে বলা হলো। এমনকি যে সেখানে শাহজুল আলম খানকে বলা হলো কনস্পিরেটর, কিন্তু একটা রেডিক্যাল ধারা বলা হয়েছে, রাজাকারও বলা হয়েছে। আচ্ছা, রাজাকারও বলা হতে পারে যে একটা রেডিক্যাল ধারার মধ্য দিয়ে, হ্যাঁ, স্বাধীনতার পতাকা উত্তোলন সহ ইত্যাদি ঘটনার তো মূল নায়ক উনি, কিন্তু তাকেও এইভাবে অবমূল্যায়ন করা হলো। এর মধ্য দিয়ে তো রাজাকারদের জন্য এই যে ফাঁক, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি, মুক্তিযুদ্ধের মধ্যে ইতিহাস নিয়ে অন্য এই বিতর্কের মধ্য দিয়ে সেখানে রাজাকাররা ঢুকে গেছে। এবং সেই রাজাকাররা তো মুক্তিযুদ্ধের দুই দলই আমি মনে করব, সেই স্বৈরশাসক হোক আর যাই হোক, আওয়ামী লীগের হাত ধরে কখনো কখনো বিএনপির হাত ধরে তারা এগিয়েছে, এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানে ছাত্রদের হাত ধরে কিংবা তাদের সঙ্গে একাত্ম হয়ে তারা নিজেরা তাদের একটা জায়গা করেছে, এবং যে জায়গার মধ্য দিয়ে তারা ক্ষমতা যাওয়ারও স্বপ্ন দেখেছে। কিন্তু 71-এ মুক্তিযোদ্ধা জনগণ তারা সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। ক্ষমতা থেকে স্বপ্ন দেখেছে, কিন্তু ক্ষমতা থেকে তারা কত দূরে আছে? ভাই তো বলছে যে নট পসিবল, অপটিমাম লেভেলে চলে গেছে। এরপরে তাদের এখন পতন হবে, এটা কমতে থাকবে, এটার সামনের দিকে এগানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, উল্ফত ভাই বলছিলেন যে এটা সম্ভব না কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে রিপ্লেস করে কোনো রকম করতে সম্ভব না, কিন্তু কারো কারো মনে তো সুপ্ত আকাঙ্ক্ষা আছে যে কখনো কখনো বলার চেষ্টা করে যে এই জাতীয় পতাকাটা ঠিক এরকম হবে না, বা জাতীয় সঙ্গীতটা হবে না, বা আরও কিছু স্ট্রাকচারাল চেঞ্জেসের কথা স্বপ্ন দেখে। তাহলে এখনকার যে ধরেন যে পরিবর্তিত কিছু পলিটিক্যাল ডিসকোর্স বা কিছু ধরনের অ্যাকনলেজমেন্ট, বা ধরেন কখনো কখনো আমাদের আচার বা রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ, এগুলো কি আপনাকে যথেষ্টভাবে কনফিডেন্ট করে যে না, মানুষের মধ্যে পরিবর্তন আসছে এবং সবাই সামগ্রিকভাবে সার্বজনীনভাবে মুক্তিযুদ্ধকে আপন করে নেবে এবং সামগ্রিকভাবে এই দেশের মধ্যে আর আগামী দিনে কোনো বিভাজন থাকবে না, এই বিশ্বাস কি আসে? না, ব্রডার ইয়ের থেকে দেখলে নাই এই জন্য যে এটা চেঞ্জটা না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না যে কোন দিকে যাবে। এখন আমাদের এই নতুন সরকার এসে বলছে যে মুক্তিযুদ্ধের চেতনাতেই বাংলাদেশ চলবে, বাংলাদেশকে গড়া হবে, এরপরে তার কোনো কথা নাই। এটা ভালো কথা, একটু আপনি কন্টিনিউ করবেন, কিন্তু ধরেন আজকেও একটা কাগজে আমি খবর দেখলাম এবং এটা হয়েছে, তাহলে তো নতুন সরকারেরও এক ধরনের দায় রয়েছে যে মুক্তিযুদ্ধের একটা দলকে আমরা স্টিগমেটাইজ করতে পারি এই কারণে যে তারা একটা স্বৈর শাসন চালিয়েছে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটা শাসন আসলে করেনি, তারা সেখান থেকে বিচ্যুত হয়েছে, তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যেটার কারণে আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন এই যে মুক্তিযুদ্ধের স্মারকগুলোকে ধ্বংস করা হয়েছে অনেক জায়গার মধ্যে, আজকে কাগজে দেখলাম যে সেগুলোকে রিবিল্ড করা, সেগুলোকে রিফ্রেম করা, সেটা কোনো উদ্যোগ
কি নতুন সরকার গ্রহণ করবে? আমার মনে হয় তারা করবে, অবশ্যই করবে। কিন্তু দেখেন বিগত সরকার কি করে গেল, 71 থেকে শুরু করেছিল তারা। এটা অবশ্য একটা বড় প্ল্যানের ক্যানভাসের একটা পার্ট এটা, সেটা যেটা ভারত চাপিয়ে দিত। ভারত কি করলো যে তারা পাকিস্তানকে ভাগবে। হ্যাঁ, তো এখন তাদের সবচেয়ে বেশি লাভ হবে পাকিস্তান ভাঙলে, কারণ যুদ্ধ হলেই চায়না ওই দিক থেকে করে, আর পাকিস্তান দুদিক থেকে ইন্ডিয়াকে ভারতকে চাপ দেয়। তো বাংলাদেশকে পাকিস্তানকে ভাঙা তাদের প্রথম উদ্দেশ্য। আমাদের সুবিধা হলো কি যে ঠিক আছে, ওরা যখন 1970-এর নির্বাচন অস্বীকারই করলো, হচ্ছে থাকবো না আমরা, মুক্তিযুদ্ধ হবে, হচ্ছে, শুরু হয়ে গেল, তখন এইটার মধ্যে থেকে পাকিস্তান বা ইন্ডিয়া পেল তাদের স্বার্থ সিদ্ধি, আর আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল। কিন্তু ভারতের তো আবার প্ল্যান অন্য, অখণ্ড ভারত চায় তারা সিকিম দখল করেছে, তার ভুটান দখল করেছে, তার কাশ্মীর দখল করেছে। এখন তারা কি আমাদের উপরও আধিপত্য রাখতে চায়? আধিপত্য তো অবশ্যই রাখতে চায়, এবং বিগত দিনেও রাখতে চেয়েছে, এখনও রাখছে, ভবিষ্যতেও রাখবে। কাজে এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা স্কুইজড বিটুইন হার্ড রক অ্যান্ড হার্ড প্লেস, দুদিক আমরা একটা চাপের মধ্যে আছি আমাদের জিওগ্রাফিক্যাল পজিশনটার জন্য। বিগত 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার, একটা মাফিয়া সরকার প্রত্যেকটি ইনস্টিটিউশন তারা নষ্ট করে দিয়ে গেছে। আপনি দেখেন একটা বইয়ের মধ্যে ইতিহাসের কোনো নায়ক নাই, কোনো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নাই, কোনো শেরে বাংলা নাই, কোনো জিয়াউর রহমান বীরুত্তম নাই, খালি আছে একজন লোক, আর তার আঙ্গুল। হ্যাঁ, উনি সব কিছু করেছেন, ওনারই সব 15 বছর ধরে তাদেরকে শেখানো হয়েছে। এখন যখন স্বৈরাচার মুক্ত হলাম আমরা, এখন তো এই সঠিক জিনিসটা বের হয়ে আসবে। আমরা এখন তিতুমিরের কথা শুনতে চাই, আমরা এখন অন্যদের কথা, যারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের আমাদের আগেকার দিনের সমস্ত হিরোদের কথা আমরা জানতে চাই। এগুলো যখন ইন্ট্রোডিউস করবেন আপনি, তখন বলবে যে শেখ মুজিব না দেশ স্বাধীনতা ঘোষণা করেছিল, এখন তো শুনতেছি যে জিয়াউর রহমান দিছে। একটা নির্জলা মিথ্যাকে এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা সময় লাগবে। এটা সবসময় একটা হতাশার জায়গা থাকে যে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, বা এখন যে জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে, সেগুলোকে প্রপারলি ইনফিউজ করা যাচ্ছে কিনা, এবং তারা কতটা আসলে উপলব্ধি করছে। এবং এই যে নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে অনেক বড় দায়িত্ব, তারা এই দেশকে নতুন একটা সূচনা দিতে পারবে কিনা বা পারছে কিনা। না, দেখেন, দেশ তো অগ্রগতির জন্য অবশ্যই নতুন প্রজন্মের উপর ভরসা করতে হবে, কিন্তু এই প্রজন্ম ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিছে। এই প্রজন্ম কাজে আসবে না, নতুন করে ভাবতে হবে, কারণ এই প্রজন্ম, আমি তো বললাম আগেই যে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। এই প্রথম ছাত্ররা, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বলেন তো একবার কি বলেছে তোমরা লেখাপড়া করো, রাজনীতি করো? বলছে উদ্যোক্তা হও। আরে ব্যবসা তো উনিই সব নিয়ে গেছে, আর কারোর জন্য ব্যবসা রাখছে? হ্যাঁ, এইসব ইতিহাস আমি কইতে চাই না। উদ্যোক্তা হয়, এটা তো মিস ইন্টারপ্রিটেশন হবে। উদ্যোক্তা তো আর পড়াশোনা শেষ করে বাদ দিয়ে করতে বলছেন না, ওটা তো বলে নাই। শিক্ষা গ্রহণ করো এই শব্দটা তো উচ্চারণ কোনোদিন করে নাই, বরঞ্চ ঐক্যমত্য কমিশন করে তার শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। এবং শেষ পর্যন্ত যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট, যেটা বিএনপি বলে, আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এটা করে আলী রিয়াজ আউলিয়া দিয়ে, দেশটার আউলিয়া দিয়ে ভেঙে গেছে। এবং প্রত্যেকটা যেখানে নোট অফ ডিসেন্ট, বিএনপির বেশিরভাগ আছে, জামাতের আছে, এনসিপির আছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আমার কাছে ডকুমেন্ট আছে, সেখানে লেখা আছে যে, নোট করে ব্র্যাকেটে লেখা আছে যে যারা নোট অফ ডিসেন্ট দিল তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে সেটা তাদের মতো করে বাস্তবায়ন করতে হবে। তো এখন বিএনপি বা জামাত বা এনসিপি যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তো বাস্তবায়ন করতে বাধ্য না। জামাত আপনার বিরোধী দল হয়ে গেছে, বিএনপি তো 2/3 মেজরিটি পাইছে। তাহলে কি সিগনিফাই করছে? তাহলে কি এলোমেলো অবস্থায় থাকবে? না, এলোমেলো অভ্যুত্থানের শক্তি অবশ্যই। সংসদে আপনার জুলাই সনদ, এটা একটা সালাউদ্দিন সাহেব বলছেন না, এটা সত্য, একটা আদেশে, প্রেসিডেন্টের আদেশে এই জুলাই সনদ কিন্তু গণভোটে দেওয়া হয়েছে। এটা তো অবৈধ,
কারণ সংবিধান আনএক্সেপ্টেবল। হ্যাঁ, সংবিধান 106 সংবিধানের 106 অনুচ্ছেদে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ম্যান্ডেট নিছে এবং 148 অনুচ্ছেদে সেখানে সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে এবং এই প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে নিয়োগ করেছেন সে চিঠিও আমার কাছে আছে, নিয়োগ করেছেন, ডাইরেক্ট নিয়োগ। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে এই সময়ে তারা পরামর্শ দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে এবং প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদ নিয়োগ দিতে পারে এবং স্বাক্ষর করে নিয়োগ দিচ্ছে। সেই প্রেসিডেন্টকেও মানে না, বলেন সে কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়েছে না প্রেসিডেন্ট, 18 মাস ক্ষমতায় ছিল। এই সংবিধানে আছে যে কোনো চুক্তি করলে এটা প্রেসিডেন্টের কাছে পেশ করতে হবে, প্রেসিডেন্ট সেটা সংসদে পেশ কিন্তু করবে। একটা সমালোচনা আসবে, আমি সাইদ ভাইয়ের কাছে যাবে, যে না যেহেতু সময় কম আমি আর আপনার কাছে আসতে পারছি না, সেটা হচ্ছে যে এই ধরনের আর্গুমেন্ট তো আমাদের রাজনীতিতে মানে এটা হচ্ছে থিওরি অফ কনভিনিয়েন্স, যে সংবিধানের কথা তখনই বলবো যখন এটা আমার জন্য সুবিধা হয়। অভ্যুত্থান তো আর কোনো নিয়ম মেনে হয়নি। এরকম কোনো সংশয়ের কোনো অবকাশ আছে কিনা যে মানে আমাদের আবারও রাজনীতি হবে সুবিধাবাদের ভিত্তিতে, রাজনীতি হবে যার যার দলীয় অবস্থান থেকে, কালেকটিভ ইন্টারেস্ট সার্ভ করবে না, সেই রাজনীতির দিকে কি যাব নাকি আমরা মানে কি বল সমন্বিতভাবে আগাবো? আচ্ছা, প্রথমত হচ্ছে এই বিতর্কটার সূত্র ধরেই বলি যে একটা অভ্যুত্থান কিংবা বিপ্লবোত্তর বিপ্লবী সরকার হতে পারে, তারা সংবিধান সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে সেটা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সম্মত নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। অতএব এই নিয়মের মধ্যে থেকেই মর্মবাণী, অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানের মর্মবাণীকে ধারণ করতে হবে এবং সেটাকে লালন করতে হবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে ঐকমত্য কমিশন যে ফর্মুলা দিয়ে গেছে সেটা যেভাবে দিয়ে গেছে সেটা একটা বিতর্কের মধ্যে চলে গেছে, কেননা এটা নিয়ে ধরনের মর্মবাণী নিয়ে কেউ ডিফার করে না, কিন্তু যে পদ্ধতিগতভাবে যেভাবে করেছে এবং যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনাটা তারা সরাসরি গণভোটে নেওয়া হয়নি। তখন ট্যাকটিক্যাল কারণে বিএনপি সেখানে নীরব ছিল, কিন্তু পরবর্তীতে তারা সংবিধান সম্মতভাবেই এই মর্মবাণীকে তারা ধারণ করে এটাকে পরিবর্তনের কথা বলছে। অতএব সেখানে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মাস্ট, একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই এখানে পরিবর্তন আনা দরকার। তবে আমি মনে করি যে আকাঙ্ক্ষাটা ছিল রাজপথে, মানুষের কণ্ঠে যে আকাঙ্ক্ষা ছিল, যে দাবি ছিল, সে দাবিকে অবশ্যই বিবেচনা আনতে হবে। জি উলফত ভাই, আমরা প্রায় শেষের দিকে। তো হৃদয়ে ৭১কে লালন যারা করে না, আপনি তাদের সম্পর্কে কমেন্ট করেছেন যে তাদের মানে আগামী ভবিষ্যৎ ভালো নয়। না, ভালো অবশ্যই না, ভালো নয়, কিন্তু মানে একটা এক্সিস্টেন্সের বা মানে পিসফুল কোএক্সিস্টেন্স বলেন বা একটা কি বলবো আগামীর বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে আমরা তো 55 ইয়ার্সের কথা বললাম, অনেক অপূর্ণতার কথা আলোচনা করি এবং এটা শেষ নাই, আনএন্ডিং আলোচনা, কিন্তু আগামী টুমরো মানে জি কি আপনার সামনে দেখেন, আমরা তো জাতি তো ম্যান্ডেট দিয়ে দিয়েছে একটা নির্বাচনের মাধ্যমে, 2/3 ভোট নিয়ে একটা সরকার একটা দলকে ক্ষমতায় এনেছে, তারা সরকার গঠন করেছে, 1 মাস বোধহয় হয়েছে কেবল। হ্যাঁ, আমি মনে করি যে এই সমস্ত বিভাজন, এই সমস্ত নেগেটিভ জিনিস এখন আমরা একটু শেলফ করি, একটু বাইরে রাখি, আমরা সরকারটাকে আমরা সুযোগ দেই, হ্যাঁ, দেশটাকে ঠিক করে আনবার। ওকে, এখন তারাও তো পার্ট অফ সংসদ, তাই না? তো এখন আমরা যদি একটু আপনাকে সরি ফর ইন্টারাপশন, মানে কিছু মানুষদের চাচ্ছে যে আগে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন আনতে হবে, তারপরে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে, কিন্তু আমরা এত মানুষের একটা দেশ, এখন নতুন সরকার আসছে, তারা কোন দিকে আসলে মনোযোগ দিবে? মানুষের আপনি বলেন তো যে আসার সাথে সাথেই ইরান ইসরায়েল যুদ্ধ লাগলো, হ্যাঁ, এই তেল বন্ধ হয়ে গেল, এই একটা এত বড় একটা ক্রাইসিস ফেস করবে নাকি না ওই হারুনের হোটেলে যে যারা গিয়ে ভাত খেয়েছিল, এদের দাবি, এদের সনদ। আমরা তো ৭১ মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছিলাম আমরা বলতে পারতাম যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে, হ্যাঁ, রাজনৈতিকভাবে না। কাজেই এখন আমরা আওয়ামী লীগকে ক্ষমতা দেব না, আমরা শেখ মুজিবকে ক্ষমতা দেব না, একটা গভর্নমেন্ট করতে হবে, হ্যাঁ, বিপ্লবী সরকার করতে হবে, একটা করে সবাইকে এটার মধ্যে ইনভলভ করে তারপর আমাদের এগিয়ে নিয়ে যাব। তখন তো কোনো ইয়েও ছিল না, সংবিধানও ছিল না, কাজেই ওইভাবে করতে পারতাম আমরা। কিন্তু আমরা তো যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে, আমরা চাইছি যে আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলবে, দেশ ভাবে চলবে। কিন্তু এরা আগের থেকেই ইয়ে করে বসলো যে তাদের সনদ, তাদের
প্লেস করলো। তো করাতে এখন হয়েছে কি, ওই নোট অফ ডিসেন্টের কথা বলেছে, ওরা তো স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে আমরা এগুলা মানি না, আমরা এগুলা মানবো না। এখন যে কোনো জিনিসই মানাতে হবে সংসদের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্ট এসে তারপরে ওগুলো ইয়ে করবে। তো এখন তো দেখা যাচ্ছে যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে। তো এখন আপনি ইরান ইসরায়েল যুদ্ধের যেই একটা রিসেশন আসার একটা সম্ভাবনা আছে, আপনি এই সরকারকে, এই নতুন সরকারকে, এই বাচ্চা সরকার কেবল 1 মাস, এদেরকে সেটা দিকে নজর দেবে নাকি এই সনদের দিকে নজর দেবে? কাজেই আমাদের একটা সমঝোতা, একটা আমাদের সবাইকে এখন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমরা আর ওই বিগত দিনে যেতে চাই না, হ্যাঁ, আমরা ওই স্বৈরাচারের দিকে যেতে চাই না। কাজে এই সরকারকে খুব তাড়াতাড়ি আপনারা স্বৈরাচার রূপ দেবেন না, বলবেন না যারা স্বৈরাচার। রিয়ালিটি মাস্ট বি মেট, রিয়ালিটি মাস্ট বি ফেসড। হ্যাঁ, আমরা সামনের দিনে আমরা মনে করি যে এই সমস্ত যে বিভাজনগুলি আছে এগুলো বসে সংসদের ভেতরে আলোচনা করা সম্ভব। আলোচনার 1 মিনিট সময়, তারপর আজিজ ভাই কাছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এটা হ্যাঁ সম্ভব, কিন্তু এর মানে এই নয় যে রাজাকার তোষণ নীতি গ্রহণ করতে হবে। যারা সংসদে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ালো না, সম্মান জানালো না, তাদের প্রশ্নে কমপক্ষে স্পিকার একটা কড়া ধমক দিতে পারতো, রোলিং করতে পারতো যে এটা টলারেবল না। কিন্তু না, এই ধরনের বলছে না। আমি এই আপোষটা আমি বলছি যে এখানে বিএনপি, হ্যাঁ, এখন তো জাতির সামনে ভরসার জায়গাটা বিএনপি, জনগণ তাকে ভোট দিয়েছে, তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। হ্যাঁ, পলিটিক্যাল কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু আদর্শের কোনো কম্প্রোমাইজ হবে না। তারা সেটা করবার মানে সেই অনুশীলনের মধ্যে তারা আছে বলে প্রতীয়মান হচ্ছে। তো আমরা আশা করতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমাদেরকে হতাশ করছে। আমরা হতাশ হতে চাই না, আমরা আশার আলো দেখতে চাই। জি আজিজ ভাই, তারা শহীদ মিনার যাচ্ছে, তারা জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছে, তারা বিজয় র্যালি করছে, তারা সব কিছুই তো করছে। তারা অনেক সময় ওটা প্রশ্ন করা হলে বলছে যে তারা এটা সংসদীয় রীতি মানছে, যেটা রাষ্ট্রীয় আচার পালন করেছে, অপোজিশন লিডার এই জন্য গেছে, কিন্তু ওটা শ্রদ্ধার জন্য যায় নাই। তো কিন্তু জাতীয় সঙ্গীতের সময় তো জাতীয় সঙ্গীতের সময় তারা মেনে নেওয়া আর মনে নেওয়ার মতো না, তারা তো বলছে অনেক ঢেউ উঠছে না যে তারা তো কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই। তখন জামাতের আমির কিন্তু বলেছে যদি কখনো ভুল করে থাকি, ইফ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সব কথা কিন্তু যদি কিন্তু ছাড়া বলে নাই, ঠিক এইরকম। এটা আর আমার বক্তব্য হলো যদি উনি নিরেট মাপও চায়, গণহত্যার তো মাপ হতে পারে না। ধর্ম তো বলছে যাকে হত্যা করবে তার কাছ থেকে মাপ আসতে হবে, আর নাহলে বিচার হতে হবে। তা এখন তারপরেও আমি বলবো যে দেশটা তো চলতে হবে, তাই না? তো এই জন্য বলেন যে 133টা প্রজ্ঞাপন জারি হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট বলছে অনেক অধ্যাদেশ তারা স্বাক্ষরও করে নাই, সে জারি করে নিয়েছে। তো আমার বক্তব্য হলো ইতিমধ্যে আপনি দেখেন অধ্যাদেশে 2 তারিখ লাস্ট ডেট, সব আপনার সংসদীয় কমিটি বসছে, তারা কিন্তু ইতিমধ্যে প্রথমেই এই তরুণদেরকে তো ইন্ডিমিউনিটি দিয়ে দিছে, ওটা পাশ করবে বলে দিছে, বিএনপির পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে। তা আরও যে অধ্যাদেশ যেগুলো আছে, যেগুলো প্রেসিডেন্ট স্বাক্ষর করে নাই, সেটা তো টেবিল করতে পারে না, সংসদে উত্থাপন করতে পারে না। আবার যেটা জাতীয় স্বার্থের পরিপন্থী, আমাদের যদি 71কে প্রশ্নবিদ্ধ করে, সেরকম অধ্যাদেশ অ্যাকসেপ্টেবল হবে না। এইটা স্ক্রিনিং করে 2 তারিখের পরে নেক্সট সংসদ 19 তারিখে বসবে, তখন দেখবো কোন অধ্যাদেশ পাশ হয় আর কোন অধ্যাদেশ পাশ হয় না। বলা হয়েছে উলফাত ভাই যে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে এটা করেছিল, যে আমরা যে 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, সেটা 72 সালে এসে একটা ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছিল, 72-এ সেটা বলা হয়েছিল 71 সালে যদি কেউ কোনো মানে ফৌজদারি অপরাধ করে তাদের ক্ষেত্রে তাদের তো মাপ নাই। কিন্তু ওইটার সময়ে ধরেন আমি তো পরেও 72 সালেও আমি বাড়ি যেতে পারিনি ইউনিভার্সিটি থেকে, পুলিশ এসে ধরে অস্ত্র মামলায়, আরে ভাই অস্ত্র নাই, অস্ত্র মামলা থানায় লয়ে যায়, তো ইন্ডিপেন্ডেন্ট লাগবে না, দিছে, আমি তো মনে করি। কিন্তু এই ছাত্রদের বলা হয়েছে যে 24 এবং 25, এই 24 পুরোটা আপনার 71-এ এইভাবে দেওয়া হয়েছে, সুতরাং তাদেরকেও ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হবে। আপনি বলেন 24-এর পরে 5ই আগস্টে অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে ফৌজদারি অপরাধ করলে তার বিচার হবে না? অবশ্যই হবে বিচার।
সেটা তো এখন ইন্ডিপেন্ডেন্ট তো ওই জায়গায় নাই, ওর চেয়ে উপরে আছে। তো এখন তাহলে এই যে ধরেন এই যে এরে ভাঙো, এরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে দাও, অমুক জায়গায় ভেঙে মুক্তিযুদ্ধের দাও, মালা পরাও। এগুলো তো বিচার হবে না। এত বিচার তো কেউ কেউ বলবে। আপনি ধরেন এক সময় না এক সময় আসবে এই ফৌজদারি অপরাধের বিচার কিন্তু হবে। যেমন ধরেন প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার বিরুদ্ধে আপনার দুদকে অভিযোগ পড়ছে, তাদের বিচার হবে না? এই সরকার বিচার করবে না? কারণ ইউনূস তো একটা লজ্জাহীন মানুষ। দেখেন সংসদে গ্যালারিতে যা বসেছিল, বলেন আপনি, এটা একটা সাধারণ কমন সেন্স তো থাকা দরকার। উনি কি গ্যালারিতে কেমনে বসে থাকেন? গ্যালারিতে বসার নিয়ম আমার। না 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 না, যেতে পারে। উনি আমন্ত্রিত অতিথি। উনি আমন্ত্রিত অতিথি, তিনি উপদেষ্টা ছিলেন, তিনি যা ওখানে গ্যালারিতে বসছেন, বলেন, এটা তো অ্যাভয়েড করতে পারতো। তিনি ঠিকই প্রধানমন্ত্রীর সাথে সালাম দিতে, ঈদের শুভেচ্ছা করতে, আবার বলে যে আমি ঢুকতে, এত লোক দাওয়াত দিয়েছে, আমি ঢুকতে 3 ঘন্টা লাগছে তার কাছে যেতে, প্রধানমন্ত্রীর কাছে। তো যেতে কইছে কে? তো হাঁটতে যাইতে কইছে কে? এসেছে পাশে এক পাশে। তারপরে দেখেন সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অপোজিশন লিডারের ভিভিআইপি হিসাবে থাকে 3 মাস। সে গোপনে একটা অর্ডিন্যান্স জারি করে নিয়েছে যে তারা 1 বছর এসেছে এবং সে ভিভিআইপি সে। তো সুতরাং এগুলো তো ছোট লোকই। আপনার নোবেল প্রাইজ পেলে কোনো ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, তারপর গ্রামীণ ফোন ছিল, এরকম বহু ঘটনা আছে, আমি বলতে যাব আমরা না। আমরা আমরা আর আজকে এগোতে পারছি না। ধন্যবাদ জনাব এম এ আজিজ, ধন্যবাদ জনাব ইলফাত আপনাকে, ধন্যবাদ জনাব সাইদ আপনাকেও ধন্যবাদ। চ্যানেল 24 কে জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি RICL প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে।